কবুল বলল, আমার আব্বা খাইতেও দেয় না, বলে যে যাও। আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না, ধাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইল, আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটার উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি, পিছনে আর আমি তাকাই নেই। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এহতেশাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার জীবনে এর আগে কখনো কোনো ছেলের সাথে কথা হয়নি। তো তখন হচ্ছে আমার আম্মার ফোন ছিল, তো আম্মার ফোনে হচ্ছে একটা নাম্বার থেকে ফোন আসতো। তো ওই সময় আসলে কারোর সাথে আমার কথা বলা হয়নি, এই জীবনের প্রথম, বা কথা বললে ওই সময়টা তো সবই ভালো লাগে। সো ওই লোকটার সাথে আমি কথা বলতাম আর কি। তো কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে সে আমার একটা ছবি দেখেছে, যে ছবিটা দেখে তার ভালো লেগেছে। দেন সে 1 বছর ট্রাই করছে, তারপরে কোনো একটা সময় আমিও কথা বলছি, কথা বলতে বলতে একটা ভালো লাগা শুরু হয়েছে, মানে মনে হচ্ছে যে আমার তার সাথে কথা বললে ভালো লাগে। তারপরে সে বলল যে আমার সাথে দেখা করবে, তখন সে অনার্সে পড়ে। দেখা করার কথা বলে সে হচ্ছে হুট করে আমাকে না বলে অক্টোবরের 12 তারিখে সে চলে যায়। তো তখন আমি স্কুল থেকে বের হয়ে বাসায় এসে ড্রেস পরে আম্মা আমাকে বলতেছে কই যে আমার আম্মা কোচিং আছে, কোচিংয়ে যাব, কারণ আমার আম্মা আমাকে সবসময় নিয়ে যাইতো। তো ওই দিন আমি খুব আম্মার সাথে জেদ করে আমি বলছি যে আমার মা আসলে বুঝে ফেলছে যে আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমার আম্মা আমার প্রত্যেকটা মুভমেন্ট বুঝতো। তো পরে আমি যখন প্রথম দিন চলে গেছি, যাওয়ার পরে তো তার সাথে আমি 2-3 ঘন্টা রিক্সায় ঘুরছি শুধু। পরে আমাদের ওখানে একটা বিশ্ব রোড ছিল, ওখানে বসে বসে আমরা গল্প করছি, আমার মনে আছে। তো এরপরে তাকে আমি বাসে উঠিয়ে দিয়ে আসছি 4টার দিকে, সে আসছিল হচ্ছে 2:30টায়, ওইটুক টাইম আমরা একসাথে ছিলাম। তারপরে আবার সে 22 তারিখে গিয়েছিল, 12 তারিখ 22 তারিখ ওই রিক্সায় ঘোরা। আমার মনে হয় না যে আমার সাথে তার 6 বার দেখা, কখনো সে আমার হাতটা ধরছে। সো এই জিনিসগুলো না আমার ভালো লেগেছিল, যে একটা ছেলের সাথে ঘুরলে সেফটি সিকিউরিটি ফিল হয়, একটা ছেলের সাথে ঘুরলে মানে আমার দিকে খারাপ নজর দিচ্ছে না। সো এই জিনিসটা আমার খুব মানে আমার অ্যাট্রাকটিভ করছে, ভালো লেগেছে। তো পরে যেটা হয়েছে যে আমার বার্থডে ছিল 28শে নভেম্বর, তো সে ওই দিন ঘটা করে গিয়েছে। তো ওই দিন আমার স্কুলের সব ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম, মানে আমার যারা ভালো ফ্রেন্ড সবাইকে নিয়ে গেছি দেখাইতে, যে ফাইনালি যদি পছন্দ কেউ না করে তাহলে রিজেক্ট। ও আচ্ছা, দেখানো ওই কারণে মানে আমার সাথে মিলে কিনা। পরে আমার ফ্রেন্ডরা দেখে বললো যে না ঠিক আছে, তোমার সাথে যায় এটা সেটা। তারপরে আম্মা ওই দিন বুঝে ফেলছে, আমার বাবার কানেও খবর আসছে যে আমি কোনো ছেলের সাথে ঘুরি। তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে? আমি বলছি আম্মা হ্যাঁ, একটা ছেলের সাথে আমি কথা বলি, ছেলেটা ঢাকায় থাকে, তেজগাঁ কলেজে পড়ে, ভালো, আমার ভালো লাগছে, দেখতে পারো তুমি। আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম মাইট দিছে, বলে যে চেনা নাই জানা নাই এত বড় একটা ছেলের সাথে তুমি কথা বলো, চিটো তো করতে পারে তোমার সাথে, এত বাটপাড়াও হইতে পারে, যেটা মা বাবারা বলে। আবার আব্বারা বলছে যে তোমার মেয়ে তো ওরকম ঘুরে একটা ছেলের সাথে। আমার আব্বা ওই দিনই চলে আসছে। তো পরে আব্বা চলে আসার পরে তো বাসায় প্রচুর, মানে ওই কিছু না হওয়ার চাইতে বাসায় বেশি হাঙ্গামা হচ্ছে, এই ছেলের সাথে আমার কিছুই না। আমি আমার ফ্যামিলিকে বোঝানোর খুব চেষ্টা করলাম যে আসলে কিছু না আব্বা, ওইরকম একটা ছেলে আসে, আমার পছন্দ করে, আমি ঘুরছি ওইটুকুই। বাট আমার বাসায় তো তুমুল ঝগড়া, আমাকে নিয়ে আম্মাকে শাসাইতেছে, আমাকে মানে খুব টর্চার করতেছে, কেন এটা সেটা, মানে তারা মনে করছে সেই রকম রিলেশন, আসলে কিন্তু না। পরে যখন আমাকে 5 তারিখে সরাই ফেলছে ডিসেম্বরের, আমার দাদু আমার সাপোর্টার ছিল, তো দাদুকে বলছি যে তোমার ছেলে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে ছেলেটার সাথে আমি দেখা করতে চাই। তো আমার দাদু আমার নানুর বাড়ির কথা বলে আমাকে ছেলের সাথে দেখা করাই দিচ্ছে। তো আমার দাদুরও পছন্দ হয়েছে তাকে। পরে আমাকে ঢাকায় নিয়ে এসছে, আমার চাচার বাসা নারিন্দা, তো ওখানে আমাকে আটকাই দিছে। 2.5 মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই। ইভেন কি আমাকে যে ঢাকায় নিয়ে আসছে, জাস্ট আমি ওইটুকুই বলছিলাম। তখন কি অলরেডি মিস করা শুরু করেছেন তাকে? তখন মনে হইতো যে সে ছাড়া আমার আর কেউ নাই, মানে আমার কাছে মনে হইতো যে দুনিয়াতে এই মানুষটা ছাড়া আমার আপন কেউ নাই। প্রতি মুহূর্তে অপেক্ষা কখন কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা আম্মাও জানে না যে ওই ছেলের বাড়ি ঢাকা। এর মধ্যে আমার চাচার বাসায় থেকে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা, তাহলে ওই ছেলের সাথে কেন না, তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না? আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নাই, আমার পছন্দের ছেলে ঠিক করা আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। এক পর্যায়ে আমি বাসায় খুব চিল্লাচিল্লি শুরু করলাম যে অ্যাটলিস্ট তো দেখবা। আর ওই ছেলেটার সাথে মাঝখানে আমার একটু ব্রেক দিক, আমাদের ওখানে একটা পাগলা মসজিদ নাম করা মসজিদ ছিল, ওই মসজিদের সামনে সে আমাকে কমিটেড করাইছিল যে তুমি কখনোই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবা না। সো আমার একটা প্রবলেম আছে, আমি যদি কমিটেড কোনো বিষয়ে থাকি সেটা এনিহাও আমি মেনটেন করার চেষ্টা করি। সো ওই জায়গাটায় আমি আমার আব্বা আমাকে প্রেশার ক্রিয়েট করছি।
ওই দিনই তার নাম্বারটা আমার মুখস্থ ছিল, দুনিয়ার আর কারো নাম্বার না, আমার আব্বা আমার নাম্বার আমার মুখস্থ নাই। তার নাম্বারে আমি আমার আব্বার নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে আমাকে মান্ডা নিয়ে আসছে, শুধু ওইটুকুই বলছিলাম। বিশ্বাস করেন স্যার, আদৌ এই প্রশ্নের উত্তর আমি মিলাইতে পারি না। আমি তাকে সকালে বলছি 2টার সময় সে আমার বাসার সামনে, ওই সময় অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, একটা বাটন ফোন ছিল। সে যে ট্র্যাকিং করবে এখনের যে আধুনিকতা সেটাও তো ছিল না। সে একদম আমার বাসার সামনে। তারপর আমি তাড়াহুড়া করে আব্বার মোবাইল থেকে আবার ফোন দিছি। তখন সে, তুমি কি জানো আমার বাসা এখানে? বলে কি না, তোমার বাসা এখানে আমি কীভাবে জানবো? মান্ডা বলছে, আমি মান্ডা এসে এখানেই দাঁড়াইছি। দেন আমি জানালা খুলছি, দেখে যে সত্যিই আমার বাসা। তাহলে ওইটা আমার ভাই দেখে ফেলছে, যে আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও। তাহলে সে আমাকে দেখে চলে গেছে। ওই মুহূর্তেই আমার আব্বা আম্মা, মানে আমার ভাই আমার আব্বা আম্মাকে ডাকছে। ওই দিন আমাকে মারছিল প্রচুর। তখন আমার আব্বা আম্মা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে গেছি বেশি। ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব দিছি, যে তুই একটা না জানা মানে একটা মানুষ, চিনোস না জানোস না, এত ভালোবেসে ফেলছস। আমার আব্বা আমাকে 3 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আমার দাদু আমাকে শুধু পানি দিত, লুকায়া খাবার দিত। ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই, আমি কোনোভাবেই করি নাই। আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে, আমি তারপরেও তাকে ভুলি নাই। সে জানে আমি প্রচুর মার খাইছি, তার জন্য আমি এত মার খাইছি জীবনে। আমার ভাইয়ের হাতে, আম্মার হাতে। আমার আব্বা কখনোই আমাকে মারে নাই, আমাকে প্রচুর মারতো, আমার চুল টেনে টেনে মারতো। ওই সময়ের দিনগুলো ছিল স্যার বলার মতো না। আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম, তখন মনে হইতো যে আমার ফ্যামিলি তো ডেফিনেটলি ভুল করছে, তাদের তো জানা উচিত ছিল যে আমার আসলে ছেলেটার সাথে কি সম্পর্ক। সেটা না করে আমাকে আসলে এত বেশি মারছে। তখন আমার কাছে মনে হইতো যে ওই লোকটাই আমার আপন, ওই লোকটাই আমার সবচেয়ে কাছের কেউ। তখন আমি তাকে জানানোর প্রয়োজন মনে করছি। আমি বলছি যে তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও। পরে যখন সে আসলো, সে অবশ্য অনেক কনভিন্স করার ট্রাই করছে, আমার ফ্যামিলিকে পারে নাই। আমার আব্বা ওদের বাড়িতে গিয়েছিল, যখন দেখে আসছে আমার আব্বা বলছে তোমাকে আমি 2টা কথা বলবো, যদি বুঝো ভালো, না বুঝলে তোমার ব্যাপার। যে তুমি ছোটবেলা থেকে যে জায়গায় টয়লেট করে বড় হইছো সেই জায়গাটাই ওদের নাই। আমি ভাবছি আমার আব্বা মনে হয় আসলে বেশি বেশি বলতেছে আমাকে সরে যাওয়ার জন্য। সেকেন্ড বলছিল যে তুমি যাদের কাছে যাবা, একটা মানুষ কেন্দ্রিক কিন্তু তোমার জীবন না, তোমার সবার সাথে থাকতে হবে। তা আমার আব্বা বলছে তুমি যত পরিষ্কার এত সুন্দর, তুমি ওখানে গেলে একটা কুৎসিত মানুষের মাধ্যমে যাবা, আর যেখানে যাবা, যেখানে তোমাকে নিবে সেটাও কুৎসিত। এবার তোমার জীবন তুমি কিভাবে চালাবা এটা তোমার ব্যাপার, এরপর আর আমার কিছু বলবো না। তুমি তো আর বিশ্বাস করতেছো না। আমি ভাবছি আমার আব্বা আমার ব্রেইন ওয়াশ করছে। এর আগে যেমন আমার ভাই যখন দেখছিল তখনও সেম কথাই বলছিল, তুমি যে জায়গাটায় যাবা ওই জায়গাটা আসলে তোমার জন্য ঠিক না, ভালো না, এই ছেলেটাকে আমার পছন্দ হয় নাই, এই ছেলে তোমাকে কখনোই ভালো রাখবে না। আমার আব্বা আমাকে ঘরের ভিতরে আটকাই দিছিল। আটকাই দেওয়ার পর আমাকে বলছে যে হয় তুমি আমাকে চাও আর না হয় ওই ছেলেকে চাও, কোনটা চাও। ওই দিন আমার আব্বা আমার সাথে এত খারাপ আচরণ করছে, তখন আমার মনে হইতেছিল যে আমি আসলে আর বাঁচবো না, মরে যাব। আর এমন অবস্থা হয়েছিল স্যার, মানে আমার ব্রেন কাজ করতো না। প্রথমত আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি নাই, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি সে মানুষটার সাথে আমার কন্টিনিউ কোনো যোগাযোগ হচ্ছে না। পরে তার ইংল্যান্ডে এক দুলাভাই ছিল, সেই দুলাভাইকে নিয়ে আসছে। আসার পরে আমাকে দেখছে, দেখার পরে বলে যে এই মেয়ে তো তোর কাছে থাকবেও না, এখন যদি তুই বিয়ে না করতে পারোস। কেবল ওই মেয়ে স্কুলে পড়ে, যখন এই মেয়ের ভালো ফিউচার হবে, ভালো স্টুডেন্ট। স্যার আমি কিন্তু 5, 8, 10 ফুলে বৃত্তি পেয়েছি। জি স্যার। ওনার দুলাভাই দেখে একটা কমেন্টস করছে, এই মেয়ে থাকবে না তোমার সাথে, এই মেয়ে থাকার কথা না, কারণ এই মেয়ের সাথে তোমার যায় না। উনি বলছে যদি তুমি এখন বিয়ে করো তাইলে এখন করতে পারো, কারণ এখন ছোট আছে, তুমি বশ করতে পারবে, পরবর্তীতে যখন বুঝবে, যখন বশ করো, কপাল তার পুরুক অথবা থাকুক, বশ করে ফেলুক। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে যে আমার আব্বাকে যখন বলা হয়েছে যে আমাকে বিয়ে করার কথা, না আমার আব্বা কন্ডিশন দিয়েছিল। আব্বা বলছিল বিয়ে করলে এখন বিয়ে করে নিয়ে যাবা, আর নাহলে পরবর্তীতে আর কখনোই যোগাযোগ করতে পারবে না। আমার আব্বা মনে করছিল যে এই ছেলে আসলে ফ্লড, এই ছেলে আসলে বিয়ে করবে না। তার তার 2টা ভাই ছিল, সে স্টুডেন্ট ছিল। তারপর আমার আব্বা যখন বলছে যে বিয়ে করতে হবে, তখন ও রাজি হয়ে গেছে। কি বুঝে রাজি হয়েছে ওই জানে। আব্বা বলছে 20 লাখ টাকা কামিন, বলে যে 20 লাখ না 50 লাখ টাকা কামিন দিয়ে আমি বিয়ে করবো ওনার মেয়েকে। ওর দুলাভাইকে বলছে বলেন। তারপরে যাই হোক বাদ বিতন্দ করতে করতে লাস্টে 5 লাখ টাকা কাবিন হলো, কারণ ওদের ফ্যামিলিতে 5 লাখের উপরে কারো কাবিন নেই। বিয়ের আধা ঘন্টা আগে এসে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো, তোমার কোনো আপত্তি আছে? আমি বলছি না, আমার কোনো আপত্তি নেই। আসলে বিয়েটা কি তখন আমি এটাই বুঝি না।
আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো, আর এত বেশি ভরসা করেছি, এত আশা করেছি। তখন মনে হয়তো আমার ফ্যামিলি আমার জন্য দোজক, আমার ফ্যামিলি আমার জন্য ইনসিকিউর, ওই যে আমাকে মারতো। অসম্ভব সুন্দরী একজন মেয়ে আপনার মতো, অথবা অসম্ভব ট্যালেন্টেড একজন মেয়ে আপনার মতো, এই বাচ্চাগুলোর সেফটি এবং তার সিকিউরিটির জন্য বাবা মা ভাই চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। চেষ্টা করতে গিয়ে এত বেশি বিষবাষ্প ছড়িয়ে ফেলছে, তখন ওই যে ব্যক্তিটার প্রতি আপনি দুর্বলতা বা প্রেমের কথা বলতেছেন, ওর সাথে কিন্তু প্রেম জমে ওঠার মতো যে সময় সেটাও হয়নি, কিন্তু আপনি শুধু বাঁচতে চেষ্টা করতেছেন বাড়ি থেকে, বাড়ির এই টর্চার, বাড়ির এই পেন, এটা থেকে বাঁচানোর মনে হয় একটাই মাধ্যম আছে, একজন অ্যাঞ্জেল আছে, সেটা হচ্ছে ওই মানুষটা। এখন ভালোবেসে হোক আর এমনি এমনি হোক, নির্ভর করাটা তৈরি হয়েছে ওখানে। হ্যাঁ, এটা বাবা মার একটা ভুল, বাবা মার আমার সাথে কাউন্সিলিং করা দরকার ছিল, তারপরে সুযোগ দেয়নি। আমার আব্বা, আমার যেদিন বিয়ে হইলো একদম আধা ঘন্টার মধ্যে সবকিছু শেষ, হাফ এন আওয়ারের মধ্যে বিয়ে শাদী সব শেষ। কবুল বললো, আমার আব্বা খাইতেও দেয় নাই, বলে যে যাও। তো আরেকজন ফ্রিডম ফাইটার ছিল, ওনার মেয়ে, ওনার ওয়াইফ গিয়েছিল, ওটা হচ্ছে ওর ফুপাত্তো ভাইয়ের ভাবি, যে ভাবির বড় ভাই, তার মানে ওর বিয়াই হয়। তো আমার আব্বা ওনাকে একমাত্র সিনিয়র দেখছে, আমার আব্বা ওনার হাতে সঁপে দিচ্ছে, বলছে যে আমার মেয়েটা আসলে অবুঝ পাগল, তো ও তো আসলে জেদি, ওকে একটু মানে ও অনেক সর্বনাশ করে ফেলছে, কিন্তু তাও একটু দেখে রাখেন। আমার আব্বা এটা বলছিল দাদাকে, বাবার শেষ আকুতি। হ্যাঁ, আমার বাবা আমার মতো, মানে এই যে শেষ হয়ে যাচ্ছে এটা বুঝতে পারতেছেন, তারপর শেষ চাওয়া। প্রচুর ভালোবাসতো, আমি বুঝতে পারিনি, আমার আব্বা আমাকে প্রচুর ভালোবাসতো। যেদিন আমি বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার সময় আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না, আমাকে বের করে দিল। আমার দাদু গেট পর্যন্ত গেছে, আমার আব্বা চিল্লাইতেছে তোমার না করছি গেট পর্যন্ত যাইতে। তো আমার আব্বারা বলতেছে তুই এমনি করতেছিস কেন, আমার নাতিটা চলে যাইতেছে, একটু যাই। পরে বলতেছে ও তো নিজের পায়ে নিজেই কুড়াল দিছে, যাইতে দাও। থাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইল, আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটা উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি, পিছনে আর আমি তাকাই নেই। আমি ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি। খারাপ তো লেগেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, মানে আমার মানে আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট, ওইটা শুধু ওইটুকুই ছিল। আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল, মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে। আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই। তারপরে ও তখন বুঝছে, ও তো আমার চেয়ে অনেক ম্যাচুয়ার্ড, ও বুঝছে, বলে যে আমি আছি, তোমার সাথে ভয় পাইও না, এ কথা বলছে। আমি তো গাড়িতে উঠে গেছি, তাকাইও নাই, আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই। তারপরে আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সবাই গাড়ি থেকে নেমে গেছে, আমাকে শুধু বলল যে থাকো, তোমাকে নিয়ে যাবে এসে। ইভেন কি সবচেয়ে মজার বিষয়, আমি আজও প্রশ্ন করি সেই মানুষটাকে, ওই মানুষটা আমাকে রেখে চলে গেছিল, কোথায় গেছিল গড নোস। পুরা একটা ঘন্টা আমি বসে রয়েছি, গুরু কেউ আসে না। 1-1.5 ঘন্টা পর আমার যা আসছে, বড় যা, সে বললো যে নামো। আমি না কেঁদে দিছি ওনাকে দেখে, আমার মনে আছে ওনাকে আমি জড়াইয়ে ধরছিলাম। পরে বলে কি চলো, ওই ভাবি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বসতে দিছে। আমার শাশুড়ি যে, উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই। তারপর আমাকে বড় ভাবির রুমে, পাশেই বড় ভাবির রুম, ওখানে বসাই দেওয়া হলো। আমার যা আমার জন্য অনেক করছে, পৃথিবীতে কোনো যা এত কিছু করে না, উনি আমার মার অবদান নিছে। তো একটা টিনের ঘরে আমাকে থাকতে দিছে। গুরু, এর আগে আমি কখনোই, আমি খুব জমিদার ফ্যামিলির থেকেই আসছি বলা যায়। সো বাবা তো তাহলে ওই অর্থে তোমাকে যেটা বোঝানোর কথা চেষ্টা করেছিল, যে যেখানে তুমি, ওইটাই আমি মিলিয়েছি, ওখানে যেখানে তুমি হয়তো পুতুলের জায়গায় নেই, তা আমি না তখন বুঝি নাই যে পুতুলের জায়গায় নাই। সো গিয়ে এখন বুঝতেছো যে আসলে পরিস্থিতি, ওটা আমি মিলাইছি স্যার। মিলানোর পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঢুকার পরে যখন আমি ঢুকি তখন ওই টাউট আসছে আমার হাজবেন্ড। তা আমি বললাম তুমি কোথায় থেকে আসলা? বলে কি আমি ছিলাম, পলায়া ছিলাম, বাড়িতে তো সমস্যা, 2 ভাই বিয়ের বাকি ছিল। 3 দিন পরে ও ঢাকায় চলে গেছিল, তো ওর একটা কোনো কাজ ছিল। তো পরে 7 দিন পরে যখন সে আসলো, ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা, রান্না করা, রুটি বেলা, ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না, বিয়ে বসছো কেন যদি না পারো? বিয়ে করছে সেটা তার মাথায় ছিল না। হ্যাঁ, আমি দুপুরবেলা রান্না করতাম, ওরা 8 জন 9 জনের ফ্যামিলি ছিল, ওই 8 জন 9 জনের রান্না আমি চুলাতে করতাম। আমার হাতে অসংখ্য দাগ আসছে পুড়ে যাওয়ার। একটা বাসায় করতে কখনো জীবনও না, আমি ডিম ভেজেও বাসায় ভাত খাইনি, আমার আম্মা খাওয়াই দিত। ডে ওয়ান থেকে কিভাবে তুমি তাহলে আমার খুব কষ্ট হয়েছে, প্রথম দিকে পারতাম না দিদা, উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাইতো, আমাকে প্রচুর টর্চার করতো। ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো, বিয়ে বসে গেছে, জামাইয়ের সাথে শুইতে পারে, থাকতে পারো, কাজ করতে পারো না কেন? তা আমি বলছি মা আমি তো এই জিনিসগুলো শিখে আসি নাই, আমাকে সময় দিতে হবে। তাই না, আমি খুব জেদি ছিলাম, আমি যদি মনে করি আমি করব সেটা আমি করেই ছাড়ি। আল্লাহ আমাকে এই শক্তিটা দিছে, আমার জীবনে না বলতে কোনো শব্দ দিয়ে প্র্যাকটিস শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি করেছি সেটা। ইভেন কি আমি দুপুরবেলা রান্না করতাম, দুপুরে সবাই একসাথে টেবিলে খেত,
আমি খেতাম, কাজের একটা মেয়ে ছিল অঞ্জনার নাম, ওর সাথে। আমি জীবনে কখনো ওই মানুষটার সাথে বসে টেবিলে খেতে পারিনি। আমার কি অপরাধ ছিল? সেই মানুষটা কি ভূমিকা রাখতো এটার জন্য? কোনো ভূমিকা রাখে নাই। যখন আমাকে খারাপ কথা শোনাইতো তখন একটা খাটের কোণাতে বসে আমার রুমে আমি কান্না করতাম। তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে, তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরাভাবে কথা বলছে, আমি এই যে রান্না করি আমাকে ইন্সপায়ার করতে পারে, আমি তো জীবনে করি নাই কোনো দিন, আমাকে এত বাজে বাজে কথা শোনাই, আমি না এগুলো নিতে পারি না। তখন বলতো যে ঠিক হয়ে যাবে, আমি তো আসলে বিয়ে করছি এইভাবে। আমার কথা হচ্ছে তুমি বিয়ে করছো তোমার 2 ভাই রেখে, তুমি ছোট, তুমি বেকার, সেটার জন্য আমি কেন অপরাধী? আমাকে এত বেশি কথা শোনানো হতো, এত বেশি শারীরিক আঘাত করা হইতো। দেখা গেছে আমি একটা জিনিস মানে কোনো কিছু নিয়ে গেছি, কোনো কিছু পছন্দ হয় নাই, ওরকম ধাপাস করে বেলুন দিয়ে যখন করতো, বেলুনটা এসে আমার এইখানেই লাগলো বা এইখানেই লাগলো, মানে উনি ইনডাইরেক্টলি আমাকে টর্চার করতো, আমার শাশুড়ি। তারপরে এগুলো আমি যখন তাকে বলা শুরু করলাম, বললো যে এগুলো তোমার সহ্য করতে হবে। আমার তো বলার জায়গাটাই গুরু ওই জায়গায়, ও কখনো রিয়েকশনও করতো না, কিছু বলতো বাড়ির সাথে তো তোমার কোনো যোগাযোগ নাই? না, আমি তো যোগাযোগ কখনোই করিনি আমার বাড়ির সাথে, ওই যে চলে আসছি আর কখনোই যোগাযোগ করিনি। তারপরে 1 মাস পরে আমি অসুস্থ হয়ে যাই, আমার ইউরিন ইনফেকশন হয়ে আমার ইউট্রাস ইনফেকশন হয়ে গেছে। তখন হচ্ছে আমাকে যে হাসপাতালে ভর্তি করবে ওই টাকাটা তার কাছে ছিল না। তখন আমার বাবাকে কল দেওয়া হয়েছে, আমার আব্বা ছুটে চলে আসছে ওই মুহূর্তে, আমাকে হাসপাতালে অলরেডি ভর্তি করা হয়েছে। তখন ডাক্তার আমাকে বলল যে আপনার ওয়াইফের তো ইউট্রাস কেটে ফেলতে হবে, তো এটা যদি আমি কেটে ফেলি তখন সে আর বাচ্চা কনসেপ্ট করতে পারবে না। আমার আব্বাকে ডেকেও বলা হয়েছে, আমার হাজব্যান্ডকে ডেকে বলা হয়েছে। তখন বলছে আমার তো আসলে ওই ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট না, যদি ওর জীবন তো আগে। তারপর যখন আমি 15 দিন হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসা করে যখন আমার ওই সময়টা সে আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করে নাই, ওই সময় সে আমার সাথে যোগাযোগ করে নাই। বিয়ের 1 মাসের মাথায় সে থাকতো তার ব্যাচেলার বাসায়। একদিন আমি হচ্ছে চলে গেছি, রুগী আমি, আমার হাতে ক্যানোলা লাগানো। তখন আমার মনে হচ্ছিল যে কি আশ্চর্য, আমার সাথে যোগাযোগ করতেছে না কেন, যায় দেখি কি ও খুব হতাশা, আসলে কিছু করতে পারতেছে না তো আমার জন্য। আমি না বাসায় ঢোকার সাথে সাথে আমার মনে আছে আমি ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে গলা জড়াই ধরছিলাম। বলছি তুমি আমার সাথে এরকম করতেছো কেন, আমার আব্বা তোমার ব্রেন ওয়াশ করতেছে, আমার বাপে তোমার নিয়ে যাবে। আমি বলছি কি চলো আমরা চলে যাব। আমি ডাক্তারের কাছে এসে পরের দিন ডাক্তারে বলছে আমি অপারেশন কিচ্ছু করবো না, আপনি আমার রিলিজ দিয়ে দেন, আমি চলে যাব। সত্যি কথাই আমি ওর সাথে বাড়ি চলে গেছি। আমার আব্বা বলছে জীবনে আমার আরেকবার ভুল করলা তুমি। তারপরে যখন ফাইনালি আমি বাড়ি চলে গেলাম গুরু, বাড়ি যাওয়ার পরে সবাই আমার নামে একটা রিউমার ছড়াইলো যে আমি হিজড়া। তখন আমি এই কথাগুলো না আমার কানে ভেসে ভেসে দূর থেকে, তখন আমি বললাম আমি হিজড়া হলে তোমার সাথে থাকি কিভাবে, তুমি আমার সাথে সংসার করতেছো কিভাবে? বলে কি কে বলছে এগুলো? আমি বলছি এগুলো তো তোমার বোন বলতেছে, পুরা এলাকা ছড়াই ফেলছে আমি হিজড়া। তো সে কি প্রতিবাদটা করতে পারতো না আমি হিজড়া নাকি? আমাকে কি সে হিজড়া নিয়ে আসছে? আমার গঠন কি হিজড়া? আমি দেখতে কি ওরকম? প্রেক্ষিত আসলো কিভাবে? সে বলছে তার ফ্যামিলিকে আমার ইউট্রাস কেটে ফেলে দিতে হবে। তবে আমার কিছু গাইনি প্রবলেম থাকতে পারে, এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এটা থাকে এবং সেই জিনিসটাকে এক্সজরেট করে তখন ওই শব্দটা ব্যবহার করা হচ্ছে তোমার নামে। এক্স্যাক্টলি গুরু, ওই সময় ওই কথাগুলা হজম করা একটা বাচ্চা মেয়ে, আমি সবকিছু ছেড়ে আসছি, ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এত বেশি ধৈর্য দিছে যে আমাকে যদি কেউ চাবুকও মারে না গুরু আমার পিঠে, আমার মনে হয় লাগে না। আমি এত বেহায়া, এটা ধৈর্য বলবো না, এটা বেহায়াপনা ছিল আমার। তারপরে যখন এগুলো বলছে, বলার পরে আল্লাহর কি রহমত, আমি 1 মাসের মাথায় কনসেপ্ট করছি। কনসেপ্ট যখন করলাম তখন আবার আরেক নতুন পার্ট শুরু হইলো, তোমার জামাই তো বেকার, তোমারই খাওয়াইতে পারে না, তুমি আবার যে পেটে আরেকটা নিলে ওটারে কে খাওয়াইবে? এরা কত বহুরূপী প্রাণী হইতে পারে গুরু। তখন আমার 3 মাস, ওর বোন একটা হচ্ছে বাঞ্জা, সরি টু সে এই শব্দটা আমার বলতে হচ্ছে, মানে তার বোন হচ্ছে বাচ্চা হয় না, বাঞ্জা। গুরু আমাকে তো বাঞ্জাও বলতে পারতো না, হলে হিজড়া কেন? হিজড়া কাকে বলে? থার্ড জেন্ডার। ওই রকম একটা লোক তার গায়ে লাগে নাই, আমাকে হিজড়া বলছে। তারপরে আমি কনসেপ্ট করার পরে তার বোন এসে আমাকে বলতেছে ওই বাচ্চাটা আমাকে দিয়ে দিবা। কেন দিবা? তোমাদের তো পালার ক্ষমতা নাই, তোমার জামাইয়ের তো। এই বাহানাতে আসলে সে যেহেতু বন্ধা, সেই কারণে এটা বাচ্চাটা নিতে চাচ্ছে। আমি আমার হাজবেন্ডকে বলছি আমি জীবনও বাচ্চা দিব না, তুমি যদি আমাকে না পালতে পারো আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমি আমার বাচ্চা দিব না। তারপরে সে আমার না পেটে ব্যথা হইতো, এটা আমার অভ্যাস ছিল। ওর মা না, আমার মনে আছে, ওর সাথে এসে একটা স্টিলের গ্লাসে আমাকে 1 গ্লাস পানি দিছিল, সে পানিটার কালার ছিল কালো। তো পেটে ব্যথার জন্য আমাকে বলছে যে এই পানিটা খাওয়ার জন্য। তা আমি ওই পানিটা যখন খেলাম, খাওয়ার পর থেকে আমার অসহনীয় ব্যথা। পরের দিনে আমি পিজি হাসপাতালে নুরুন নাহার খানম ম্যাডামকে দেখাইতে গেছি। ম্যাডাম বলল তোমার বাচ্চা তো পেটেই মরা।
গুরু আমার ওই সময় যে কী পরিমাণ কষ্ট হয়েছে। আমার আম্মা, আমাদের বাসার একটা কল ছিল, কলের পাড়, ওটা আটকানো ছিল, ওইখানে কলের পাড়ে আমার আম্মা, মানে আমি অনেক চিল্লায় কাঁদতেছিলাম, মানে আমার মনে হইতেছিল যে আমি দুনিয়াতে মরে যাব। আমার এত ব্লিডিং হইতেছিল, এত হইতেছিল। আমার আম্মা তখন সমানে আমাকে গরম পানি ঢালতেছিল, বলতেছে আল্লাহ কাছে ধৈর্য ধারণ করো। তারপরে তো আমি একটু সুস্থ যখন হইলাম, তখন আমি ওই কথাটা আমার হাজব্যান্ডকে বলছি যে তোমরা যে তোমার মা যে এই কাজটা করলো, বলে যে এটার কী প্রমাণ আছে। আমি বললাম আমি সুস্থ মানুষ, আমাকে পানি খাওয়ানোর পর থেকে আমার পেটে ব্যথা, তাহলে এই কাজটা কে করছে? বলে তুমি আদৌ কনসেপ্ট করছো কিনা এটাই তো সন্দেহ। তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে আসলে ওরা যে তোমার সাথে খারাপ আচরণ করে, আমি প্রথমত বেকার, দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা আমার একটা স্বপ্ন ছিল আমি ইংল্যান্ডে যাব, পড়াশোনা করব। এই জন্য আমি সবসময় প্রশ্ন করতাম আমার কী অপরাধ, কেন তারা আমার সাথে এরকম করে। সবসময় আমার একটা মানে মানসিক চাপে রাখতো, একটা অত্যাচার করতো। আমি বললাম কি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, অলরেডি আমার ড্রপ হয়ে গেছে। আমি বললাম যে আমি ভর্তি হব। তো সে আমাকে স্কুলে ভর্তি করাই দিয়েছে ঠিকই, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই। একটা টিচারও রেখে দিতে পারে নাই, সে নিজেও কোনো দিন আমাকে পড়ায় নাই। আর আমি যখন পড়তে বসতাম গুরু সকালবেলা, তখন হচ্ছে তার মা ঝাড়ু দিয়ে টিনের ঘরে শব্দ করে করে বাইরেই তো, এই বাড়িতে কোনো পড়াশোনা হবে না, এই বাড়ি থেকে মানুষ জমিদারি করতে আসছে, এই বাড়ি থেকে আমি পড়াশোনা করাইতে আসছি, আমার বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বাধ্য হয়ে গুরু বাইরে যেতাম, আমাকে এক ঝাঁকা সবজি দিত, আমি বসে বসে কুটতাম আর চোখের পানি ফালাইতাম। আমি বলতাম একটু পড়ার সুযোগ পাইতাম না। সকালবেলা নাস্তা বাড়াইতাম, দুপুরে রান্না করতাম। ওই বাড়িতে আর কোনো বউ ছিল না আমি ছাড়া, আমার যা ছিল বড় যা, সে তো সকালে অফিসে চলে যেত। আমি কোনোদিন পড়ার সুযোগ পাইতাম না, স্কুলে যাওয়ার সুযোগ পাইতাম না, শুধু নামেই আমাকে ভর্তি করাইছিল। এই মানুষটা আমাকে কোনো সাপোর্ট করে নাই। তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো, হুট করে লন্ডন হয়েও গেছে তার 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে, জানুয়ারির 22 তারিখে তার চলে যেতে হবে। তখন আমি বললাম তুমি আমার সাথে এত বড় চিট করলা, তুমি আমাকে না বলে চেষ্টা করলা। বলে কি এটা হয়ে গেছে, আমি জানতাম না, যখন চাইছি তখন হয় না, এখন আমি চাই নাই, হয়ে গেছে। সে আমাকে বলে যে তোমাকে আমি বাড়িতে রেখে যাব, আমার আব্বা আম্মা তোমাকে খুব আদর করবে, তুমি পড়াশোনা করবা, তুমি ইন্টার পাস করবা, ইন্টার পাস করার পরে তোমাকে আমি স্টুডেন্ট ভিসায় লন্ডনে নিয়ে যাবো। তুমি তো বুঝে গেলে সব। হ্যাঁ, আমি তখন বলছি তুমি আবারও ভুল করছো, তুমি কার হাতে কোন জায়গায় আমাকে রেখে যাচ্ছ। বলে কি আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা। তখন আমি বলছি যে তাই না, তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ। সে আমাকে কমিটেড করে গেছে গুরু, এত ডাউট ছিল যে তুমি মরে গেলেও আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না, তুমি আমাকে কথা দাও। ওই যে এক জায়গায় আমি আটকা, কথাই আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না, কমিটেড ব্রেক করতে পারি না। আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকবো। সে যেদিন গেল ওই দিন থেকেই শুরু, ক্ষুধার কসম তাদের টাউটামি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা। এমনও করতো, ওর যে ভাই ছিল ও এলাকার যত খারাপ পোলাপান ছিল সবাইকে আমার নাম্বার দিয়ে দিছে। পোলাপান আমার পিছনের মানে আমার ঘরের পিছনে গুড়গুড় করতো গুরু। আমি সন্ধ্যার সময় ইউরিন পাস করতাম, সকালবেলা উঠে করতাম, এরকম করতে করতে আমার কিডনিতে ইনফেকশন হয়ে গেছে। আমি 1 মাস ওইভাবে ওই ঘরে ছিলাম। তারপরের দিন তার বোন আসলো, এসে রাতের বেলা আমার বলতেছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা। আমি বলছি আমি বাবা আম্মার সাথে থাকতে পারবো না, শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে থাকে। তখন ওই যে ওরা না গেম করেই আসছে, তখন ওই যে ওর যে ভাই যেটা আনম্যারিড ও আসছে, এসে বলতেছে এই তার বাচ্চা, এই এর বাচ্চা। আমার মাকে উঠায় বকতেছিল, আমার যে মা আমাকে দুনিয়াতে এনে পাপ করে নাই, আমার পাপ আমি এই বাড়িতে আসছি, এই বাচ্চা, এই তুই এক্ষুনি এই মুহূর্তে বেড়ে যা, তোর এত শরম লজ্জা নাই, তো এত ভ্যায়া কেন, তোকে তাড়ানোর জন্য এত অত্যাচার করা হইতেছে তোর উপরে, তাও তুই বাইরেস না, তো তুই স্যাসরা ফ্যামিলির। পরে আমি বলছি আমি যে মানুষটার জন্য আসছি ওই মানুষটা না বলে তো আমি বের হব না, আপনি কে আমাকে বের করার। গুরু আমার চুল তো অনেক বড় ছিল, চুলের মুঠি ধরে আমার হাত এভাবে টেনে ধরে আমাকে টিনের ঘর থেকে শেষরাইতে গেটের বাইরে বের করে দিছে। ইভেন কি ওর বোন, ওর মা, ওর বাবা সবাই আমাকে ধাক্কায় বের করে দিছে। তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে হাসপাতালে গিয়ে ওখানে একটা আঙ্কেল ছিল, ওই আঙ্কেল আমাকে মেয়ে বলতো, ওকে বললাম যে আমি তো আসলে টাকা পয়সা নাই, ফোন নাই, আমি কি করব। তখন ওরা আমাকে ভর্তি করলো, বলে কি বলো তুমি, তোমার টাকা পয়সা লাগবে। তখন বললো যে ডাক্তারকে বললো আমার মেয়ে, তখন আমাকে ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, লো প্রেশার তো খেতে দিল। কি হয়েছে আমি কিচ্ছু বলি নাই গুরু, কারণ তখন মনে হয়েছে আমার মানিজ্য থাকে। তারপরে আমি একটা মামাকে ফোন দিছিলাম, ওর বাস্তি জামাই ছিল, তখন মামাকে বললাম মামা আপনি কি একটু ফোন দেবেন। বলার পর ও আমার সাথে ফাইনালি কথা বললো। তখন শুধু আমি কান্নায় করছি আধা ঘন্টা। আমি বললাম তোমার বাবা মামাকে এরকম খারাপ খারাপ কথা বলছে, তোমার বাবা মামার সাথে এরকম ফ্যামিলি উঠায় কথা বলছে, আমাকে গা হাত দিয়ে বের করে দিছে, এখন আমি আর বাড়িতে যাব না, আমার তো বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, আমি আমার বাবাকে কি বলবো, হয় আমি গাড়ির তলে পড়ে আর না হয় তুমি আমার কোনো একটা ব্যবস্থা করো। ও বলল যে
তুমি বাড়িতে যাও, আমি তোমার ভাইকে কালকে পাঠাবো, পাঠায় তোমাকে নিয়ে যাব, আমার উপরে একটু বিশ্বাস করো। আর ওই মামাকে বললো কোনোভাবে ওকে হাতছাড়া করবি না, ও যদি একবার যায় হয় মরবে আর না হয় বাড়ি যাবে, তবে ও বাড়ি যাবে না, ও মরবে, ওটা আমি জানি। তোমার মামা আমার হাতে ধরে রাখছে, আমাকে ছাড়েনি। তোমার মামা আমাকে রিক্সায় উঠে বুঝায় সুজায় আমাকে বাড়িতে নিয়ে আসছে। আমাকে বাসায় দিয়ে মামা চলে গেছে। ঠিক তার 5 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিস, বলতেছে আব্বা কোথায়? ওই যে আমার সাথে গুরু যোগাযোগ হয়েছে ওর, এটা তোর বাবা মা জানে না। বলে কি ও তো নাই, ও তো গতকালকে বাড়ির থেকে চলে গেছে। কই গেছে কি জানি, কোন ছেলের সাথে ভাইগে গেছে, তোমার কোন বন্ধুর সাথে সারা রাত কাটায়া তারপরে আসছে। দেখেন কত বড় নোংরা হইলে মানুষ এগুলা বলতে পারে। বলে কি ও যে গেছে তার প্রমাণ কি, ও নাকি জিজ্ঞেস করছে। বলে যে তুমি আমার কথা বিশ্বাস করো না, তুমি আমার সন্তান, আমি কি তোমার, আমি বাবা হয়ে কি মিথ্যা কথা বলবো? তোমার বউ তো সারা রাত তোমার এক বন্ধুর সাথে থাইকে আসছে। নাউজুবিল্লাহ, আমি সারা রাত বন্ধুর সাথে কোথায় থাকলাম? তারা আমাকে বের করে দিছে, আমি হাসপাতালে ছিলাম। আল্লাহর কি রহমত গুরু, আমি যদি ওই মামার মাধ্যমে যোগাযোগ করে ওকে না জানাইতাম তাইলে ওইটাই প্রমাণ করতো যে আমি ওখানে ছিলাম। তারপরে ও নাকি বলছে যে আপনারা যে আমার বাবা মা, বলতে ঘৃণা হয়, আপনারা এরকম নিকৃষ্ট। এবার বুঝছে সে। হ্যাঁ, আমি তাকে 2টা অপশন দিয়েছিলাম যে হয় তুমি আমাকে চাও আর না হয় তোমার ফিউচার চাও। তখন ও আমার সাথে বলছে তুমি আমাকে 6টা মাস সময় দাও, আমি 6 মাসের মধ্যে চলে আসবো। আমার ভাই পরের দিন বাবার বাড়িতে নিয়ে চলে গেছে আমাকে। তখন আমার আব্বা মা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। আমি তখন গুরু, পৃথিবীতে মনে হয় হাজব্যান্ডের জন্য কেউ বাবা বাড়ি থেকে পালায় না। ও যেদিন লন্ডন থেকে আসছে ওই দিন আমি আবার পলাইছি। আমার আব্বা আটকায় রাখছে। ওই দিন আমার আব্বা আমার গায়ে হাত দিছে পর্যন্ত, আমার বলছে যে তুই ভুল করিস না, তুই পাগল হয়ে গেছিস। আমি আমার আম্মার বলছি আম্মা আমার বিয়ে দিলে কি হবে, আরেকটা বেটার সাথেই তো যাবো আম্মা, একটা লোকরে নিয়ে আমি থাকি ছোটবেলার থেকে, তো ও ছাড়া আমার ব্রেনে কিছু নাই, আমার চাইলে অন্য কোনো ছেলের সাথে যেতে পারবো না আম্মা। আমার আম্মা আমাকে রেসপেক্ট করে লাগেজ টাগেজ গুছায় আমার বড় ভাইরে ফোন দিয়েছে। আমার বড় ভাই করে আমার ভাসুরের বাসায় নিয়ে গেছে। সকালবেলা তাকে নিতে গেছি পরের দিন। সে না উত্তরার রাস্তা দেখে, এই দেখে সেই দেখে, সে আমার দিকে তাকায় দেখে না। ও না আমার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। আমাকে যা রেখে গেছে তার অর্ধেক এসে পাইছে। আমি মানে এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে বাসা পর্যন্ত আসছি। তখন আমাকে রুমে ঢুকাইলো ও, আর আমি রুমে ঢুকলাম। ঢুকানোর পর আমাকে গলা ঝরায় ধরছে, ধরার পর বলতেছে এখন তো আমি চলে আসছি, এখন তো তোমার কান্না করার কিছু নাই, আমি তো সব ছেড়ে তোমার জন্য চলে আসছি। তখন আমি একটা কথা বলছিলাম, তুমি তোমার ফ্যামিলির কথায় আবার গলে যাবে না তো, আবার আমার সাথে ভুল করবে না তো? বলছে না। আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম। আসরের পর পরে ওর বাবা আর ওর মা চলে আসছে। আমি বললাম তোমার বাবা মা কি নাটক করতে আসছে? বলে যে আমারে নিতে আসছে। আমি বলছি আমি জীবনও যাব না। যেদিন বিচার জমছে সেদিন আমি 3টা প্রশ্ন করছি। আমার চরিত্র নিয়ে কথা বললো, আমার চরিত্র কি দোষ ছিল, আমার গায়ে হাত উঠানো হইলো কেন, আমাকে টর্চার করা হইলো কেন, আমার কি অপরাধ ছিল। যে মানুষটার সাথে গুরু আমি সংসার করি, মানুষটাও প্রতিবাদ করে নাই আমাকে নিয়ে, কিচ্ছু বলে নাই। ফাইনালি এরপর থেকে এগুলো তো অনেক কিছু, এরপরে তো আমাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন পরে আমাকে বের করে দিছে। তখন আমি ওকে বললাম যে এইসব নাটক বন্ধ করো, যতবার বাড়িতে নিবা ততবার আমাকে বের করে দিচ্ছে। ফাইনালি বলল যে আপনারা কি চান? বললো যে এই মুহূর্তে এখন ওকে তুমি 3 তালাক দিয়ে দিবা, ওকে নিয়ে কোনোভাবেই তুমি সংসার করতে পারবে না, তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। তখন ও বলছে যে না, আপনি আমার যেটা থেকে বঞ্চিত করেন ওর কি অপরাধ, ওকে আমি কেন ছাড়বো? তখন ও আমাকে না ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর যে মানুষ আমাকে বিশ্বাস করে ঢাকায় চলে আসছে গুরু, সেই মানুষ কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো। আমি বারবার জিজ্ঞেস করতাম, আলাদা সংসার শুরু হয়েছে। হ্যাঁ, আলাদা সংসার যখন হইলো ঢাকায়, তখন সে বেকার, তার বাবা মা কোনো টাকা পয়সা দেয় নাই, কিছু করে নাই। তখন গুরু আমি একটা কোম্পানিতে সেলসের জব নিলাম। ওই সময় সে কিচ্ছু করে নাই গুরু। ও 2.5 বছর চাকরি পায় নাই লন্ডন থেকে আসার পর। আমি যখন ওই চাকরির টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া খরচ, ওকে চাকরিতে অ্যাপ্লাই করার বিভিন্ন খরচ দিতাম। তারপরে গুরু ওর অত্যাচার সহ্য না করতে পেরে আমি আসলে ওই একটা কথাই বারবার বলতাম, আমার কি অপরাধ ছিল, তোমার বাবা মা ভাই বোন কেন আমার সাথে এরকম করছে, তুমি কেন এরকম করছো? আমি জানি না ওটা আমার অপরাধ ছিল কিনা। আমি যতবার বলতাম ততবার আমাকে মারতো। রাইট নাও এখনও চলে সেটা। আমি ওর টর্চার নিতে পারি না গুরু। ও আমাকে এত টর্চার করতো। ও বাড়িতে চলে যেত না বলে বলে আমাকে। যেদিন বাড়িতে যাইতো 3 দিন পর আসতো, আইসা উইদাউট রিজনে আমাকে মারতো। আমি শুধু এটা জানতে চাইতাম যে তুমি আমার গায়ে হাত তুলো কেন, আমার গায়ে হাত তুলো। তখন ওর ভাইকে বিচার দিলাম যে মিয়া ভাই আমার কি অপরাধ, আমি সংসার আর টিকাইতে পারছি না। তখন বিচার সালিশ করে দেয়, 2 দিন পর পর বিচার সালিশ করে দেয়। ওর জেলাও সেই কুদু, ও আসলে এরকম অসুস্থ।
তারপরে আমার মেয়ে কনসেপ্ট করার আগে আমি করলাম কি সেপারেশনে চলে গেলাম। আমি অফিসে যাইতাম আসতাম, তখন রাজলক্ষ্মী আবার বেজের নিচে আমার পা ধরায় জোড়া বৈশা থাকতো, লোকজনের সামনে সিগারেট করতো। লোকজন সিদ্ধান্ত নিলে হ্যাঁ, মানে 1 মাসও থাকতে দেয় নাই, জোর করে ব্ল্যাকমেল করে আমাকে বাসায় নিয়ে আসছে আবারও। তারপর এরকম করতে করতে আমি কনসেপ্ট করলাম, তখন ওই 9টা মাসই গুরু শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে। কত বছর তোমরা? তোমাদের 15 বছর। 15 বছরের সংসার। তোমাদের বাচ্চা কাচ্চা? আমার একটা মেয়ে আছে 9 বছরের। যখন সেপারেশনে যাচ্ছ, যে পরে ডিভোর্স দিয়ে দিবে, তখন হাত পা ধরে মানায় বানিয়ে, হ্যাঁ, খুবই নাটক করছে তখন। প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, গায়ে প্রতি মুহূর্তে ও সকালে ভালো তো বিকালে খারাপ, বিকালে ভালো তো সকালে খারাপ। এইভাবেই কি 15 বছর পার করলে? এখনো পর্যন্ত কত শনিবারও সে আমাকে হিট করছে, এটাই বললাম। সে একসাথে কি সংসার করতেছো এখনো? এটা সংসার বলে, এক ছাদের নিচে আছো এক ছাদের নিচে আছি। এই 16 বছরের পরে আজকের তারিখে যদি জিজ্ঞেস করি যে এই ছেলেটাকে তুমি এখনো ভালোবাসো কিনা? না, আমি তাকে ভালোবাসি না, আমি তাকে প্রচন্ড ঘৃণা করি। এই কারণে ঘৃণা করি, সে ভালো হাজবেন্ড হইতে পারে নাই, সে আমার সেফটি সিকিউরিটি দিতে পারে নাই, ফাইন, কিন্তু তার ভালো বাবা হওয়া দরকার ছিল, সে সেটাও হতে পারে নাই। তো প্রচন্ড বাবা মা ভক্ত, তার বাবা মার জন্য সে জান দিয়ে দিবে। তা আমি বলছি বাবা মাকে জান দিয়ে ভালোবেসে, এখানে আমার কোনো কমপ্লেন নাই, তুমি বেহেস্তে চলে যাও, বাট আমার সাথে যা করছো সেটার পরে তুমি বেহেস্ত পাবা তো? বাবা মা দীর্ঘ নিঃশ্বাস আসলে না লাগতে নাই, যে বাবা মা এত দরদ যার প্রশ্নে, এবং বাবা মা প্রতি মুহূর্তে বুঝতেছেন, স্পেশালি বাবা, যে কিভাবে কপাল পোড়াচ্ছে আমার মেয়ে। ওই বাবা একবার হয়তো ছুটে এসে আবার আপনাকে সামাল দিচ্ছে, হেল্প করতেছে, আর একবার হয়তো অনেক রাগে, অনেক অভিমানে, অনেক ক্ষোভে নিজেকে দূরে সরিয়ে রাখতেছে। কিন্তু তার কলিজাটাকে যেভাবে আপনি ফালা করে দিয়েছেন, তার ভিতরে যেভাবে ছুরি চালাইছেন, আমার মনে হয় 10 জন্মের কষ্ট তার জন্য কম পড়বে শুধু আপনার কারণে। এই জন্য আমার বাবাকে কিছু বলি নাই। আপনার এই কমিটমেন্ট রাখতে গিয়ে যে কাজগুলো করেছেন, আপনি বলুন আর না বলুন, যে সিচুয়েশনের থ্রু দিয়ে যাচ্ছে, এই খবরগুলো ঠিকই তার কাছে পৌঁছায়, এবং এটা তার কাছে দোজখের চাইতেও বড়। আর ভাই, আপনার উদ্দেশ্যে বলি, আপনি চাইলে আমাদেরকে এসে আপনার কথা তো বলতেই পারেন, বাট এই মেয়েটার মধ্যেই আপনার নিঃশ্বাস আটকে আছে, এটা সত্যি। আপনি সন্তান হিসাবে বাবা মার কাছে সবসময় ভালো লাগার, ভালোবাসার পাত্র হতে চান, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু যে নামটা দোষ না করেও হিজরা বলে যে সম্বোধনটা শুনতে হয়েছিল এই মেয়েটিকে, এইটা আপনার নামের সমার্থক হয়ে যায় যদি বাবা মা হিসেবে সন্তানের যে দায়িত্ব সেপারেটেডলি পালন করার সাথে সাথে বউয়ের দায়িত্ব এবং নিজের কলিজা ছেঁড়া ধন সন্তানের দায়িত্ব প্রপারলি কেউ মেনটেন করতে না পারে। আপনার বাবা মার জন্য খুব ভালো সন্তান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার থাকে বলে আমার কেন জানি মনে হচ্ছে। এই মেয়েটি এখনো যে আপনার প্রশ্নে প্রচণ্ড রকমের ভালোবাসা পোষণ করে, যদিও আমার সামনে অস্বীকার করেছে, এটাও আমি বিশ্বাস করি। এবং আমারও মনে হয় এই মেয়েটিকে ছাড়া বাকি জীবন যে আপনি ভালো থাকতে পারবেন না, এলোমেলো থাকবেন, এটাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আপনার, যে আপনি সবার কাছে আলাদা আলাদাভাবে ভালো হতে চেষ্টা করলেন, কিন্তু সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্য যে ধরনের ডেমনস্ট্রেশন করা উচিত, যে ধরনের অ্যাক্টিভিটি করা উচিত, যা করা উচিত তা করে উঠতে পারলেন না। বড় মায়া হচ্ছে আপনার জন্য। এবং বিশ্বাস করেন, আপনি এই জিনিসটাকে এমন একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছেন, আপনার মতো মানুষের সংখ্যায় বাংলাদেশে সবচাইতে বেশি। কিন্তু তারপরে বলতেছি যে আপনি মেয়ে ছাড়া বাঁচতে পারবেন না। আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাকে আপনি আসলেই পাগলের মতো ভালোবাসেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এখনও মনে চান আপনার বাবা মার সবচেয়ে ভালো সন্তান হওয়ার। এখনও সুযোগ আছে। প্লিজ ট্রাই ফ্রম রাইট নাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য করে, প্লিজ এখন থেকে মুখে না কাজে এটা ডেমনস্ট্রেশন করে দেখান। বাবা মা যে ধরনের জিনিস চায় তাকে আলাদাভাবে প্রোভাইড করেন, কোনো সমস্যা নাই। অ্যাট দ্য সেম টাইম আপনার বউ এবং সন্তানের জন্য যা যা করা উচিত তা করেন, সব ঠিক হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি।